আসসালামু আলাইকুম। সরলরেখা অধ্যায়ের লেকচার 5-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদমান আবির। আমাদের গত ক্লাসে 3.C থেকে প্রায় সবগুলাই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করানো হয়েছিল, প্রায় মোর দ্যান 80%। আরেকটা টাইপ বাকি আছে, সেটা হচ্ছে তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত। ওকে, তো ওই টপিক নিয়ে 2 থেকে 3টা গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তারপরে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা নিয়ে একটা অঙ্ক আমাদের বইয়ে আছে, তো আমি ওই অঙ্কটা সলভ করে দিব, টোটাল 4টা। এরপরে আমরা চলে যাব 3.D, যেটা কিনা সঞ্চার পথ নিয়ে। তো 3.D এই অধ্যায়টা নিয়ে অনেকের বেসিকে একটু দুর্বল থাকে, অথবা ঠিক বুঝতে পারে না যে ব্যাপারটা আসলে কি। তো আজকে আমরা 3.Dও সলভ করব। মোট কথা হচ্ছে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে 3.C থেকে যে 3 থেকে 4টা অঙ্ক বাকি আছে, ওই 3 থেকে 4টা গাণিতিক সমস্যা সমাধান করিয়ে দেওয়া, তারপরে 3.D অধ্যায়টা শেষ করে দেওয়া। ঠিক আছে, এরপরে আগামী ক্লাসে আমরা চলে যাব 3.E তে। ওকে, তো আমাদের এই অধ্যায়ে আর কয়টা লেকচার লাগবে? যদি আমরা ভালোভাবে শেষ করতে চাই 3.E, F আর G, তাহলে টোটাল প্রায় আরো 5 থেকে 6টা ক্লাস লাগবে। ঠিক আছে, তো যদি আমাদের বিদ্যুতের সমস্যা না হতো, লোডশেডিং না হতো, আর যদি ঈদের বন্ধ না থাকতো, তাহলে হয়তোবা আমাদের এই অধ্যায়টা আরো আগেই শেষ হতো। তো যাই হোক, আমরা আরো 5 থেকে 6টা ক্লাস নিব এই অধ্যায়ের উপরে। তাহলে 22 ব্যাচের হোক, 23 ব্যাচের হোক, বা পরবর্তীতে যত ব্যাচের হবে হোক না কেন, এই সিরিজ, এই 10টা ক্লাস দেখলে, যেটা আমাদের সরলরেখা প্লেলিস্ট, এই প্লেলিস্টটা ফলো করলে যে কেউ যে কোনো বই থেকেই অঙ্ক পারবে একাডেমিক লেভেলে। ঠিক আছে, একদম সব ধরনের অঙ্ক পারবে, কারণ ভাই একদম একটা অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করে দিচ্ছি, 10টা 12টা, কোনো কোনো ক্ষেত্রে 13টা। 3.E তে আমরা অনেক অঙ্ক সমাধান করব, যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো যাই হোক, এই মুহূর্তে ভাইয়ের সাথে যারা লাইভে আছেন, তারা ভাইকে একটু কাইন্ডলি জানাবেন যে ভাইয়ার ভয়েস স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আর ভিডিও স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, লাইভে যদিও উপস্থিতি কম, তো ভাইয়ের চেষ্টা করব হচ্ছে, ভাই তো বলছিলাম যে ফার্স্ট পেপার থেকে 3টা চ্যাপ্টার, সেকেন্ড পেপার থেকে 3টা চ্যাপ্টার সলভ করে দেওয়ার। তো লাইভে তো উপস্থিতি একদমই কম, তো শেষমেশ যদি ভাইয়ের মোটিভেশন থাকে আর কি, ভাইয়া তো চেষ্টা করবো অবশ্যই, তাহলে ভাইয়ের যে প্রমিস সেটা ফুলফিল করার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা ক্লাস শুরু করি। দেখেন, এখানে আমাদেরকে 3টা বিন্দু দিয়ে দিছে, আর আমাদেরকে বলছে যে এ এর মান কত হলে, আমাদেরকে প্রশ্ন করছে যে এ এর মান কত হলে এই 3টা বিন্দু একই সরল রেখায় অবস্থান করবে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো আপনারা ক্লাস 9-10-ও করে আসছেন। তো 3টা বিন্দু, আপনি যদি 3টা বিন্দু নেন, তাহলে 3টা বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ মানে হচ্ছে একই রেখার উপরে যদি থাকে, তাহলে কোন ত্রিভুজ কি উৎপন্ন হচ্ছে না। 3টা বিন্দু যদি একই রেখার উপরে থাকে, তাহলে কোন ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না। তাহলে ত্রিভুজ যেহেতু উৎপন্ন হচ্ছে না, তাহলে আমি কি ত্রিভুজের কোন ক্ষেত্রফলের মান পাবো না। তাহলে ক্ষেত্রফলের মান হবে 0। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে 3টা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে কোনো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না। আর কোনো ত্রিভুজ যদি উৎপন্ন না হয়, তাহলে ত্রিভুজের কোনো ক্ষেত্রফল উৎপন্ন হবে না। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের মান হবে 0। ওই 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান হবে 0। ব্যাপারটা বোঝা গেছে? 3টা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে ওই 3টা বিন্দু দিয়ে আসলে কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না। আর যদি কোনো ত্রিভুজ উৎপন্ন না হয়, তাহলে সেখানে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের মান পাওয়া যাবে না। তার মানে ক্ষেত্রফলের মান আসবে 0। ঠিক আছে, তাহলে মাথায় রাখবেন, 3টা বিন্দু সমরেখ হলে বলা যাবে যে ওই 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান হয় 0। কেন? কারণ আদতে সেখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না।
তাহলে এখানে আমাদেরকে তিনটা বিন্দু দিয়ে দিছে, আর আমাদেরকে বলছে এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থান করে। এই শর্তে আমাকে এ এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাই বিন্দুগুলোর একটা নাম ধরে নিই, তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে আমি এই বিন্দুটার নাম ধরে নিচ্ছি এ, পরের বিন্দুটার নাম ধরে নিচ্ছি বি, এবং পরের বিন্দুটার নাম ধরে নিচ্ছি সি। ওকে, যেহেতু এ, বি এবং সি বিন্দু ত্রয় একই সরল রেখায় অবস্থান করে, হ্যাঁ, যেহেতু এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থান করে, এটা প্রশ্ন বলা আছে, যেহেতু এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থান করে, সেহেতু এখানে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না। যেহেতু ত্রিভুজ উৎপন্ন হবে না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান পাওয়া যাবে না, অর্থাৎ ক্ষেত্রফলের মান হবে 0, ঠিক আছে। এবার আমাদের কাছে এই বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক আছে। তাহলে আমরা এখন এই স্থানাঙ্ক ব্যবহার করে এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখতে পারি? আমরা লিখতে পারি হাফ। এবার যদি আমরা শোলেস মেথড অ্যাপ্লাই করি, তাহলে কি করতে হবে? বিন্দুর ভুজ আর কোটি নিয়ে একটা কলাম, পরের বিন্দুটার ভুজ আর কোটি নিয়ে একটা কলাম, পরের বিন্দুটার ভুজ আর কোটি নিয়ে আরেকটা কলাম, তারপর যে বিন্দু দিয়ে হিসাব শুরু করছি ওইটার ভুজ আর কোটি নিয়ে একটা কলাম। তাহলে এটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে? এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলকে। আর এটার মান কত আসবে? 0 আসবে, ঠিক আছে। তাহলে সুতরাং এটা সমান 0 লেখা যায়। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, তাহলে শুরুতে আমরা এভাবে গুণ করব। যদি আমরা এভাবে গুণ করি, আমি এক লাইন বাড়তি করি, হ্যাঁ, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে এভাবে গুণ করব, ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমি এখানে গুণ করে দিই, এখানে গুণ করি, এটা আসবে। এবার এখানে গুণ করে দিই, তাহলে এটা আসবে। আচ্ছা ভাই, হাফটাকে তো ওই পাশে পাঠিয়ে দেওয়া যায়, আচ্ছা পরে পাঠাবো, সমস্যা নেই। এবার যদি আমরা এখান থেকে যোগ বিয়োগ করি, 6a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 6a মাইনাস 8a, তাহলে মাইনাস 8a আর প্লাস 8a কাটা, তাহলে এখানে থাকবে মাইনাস 2a, মাইনাস 6 আর মাইনাস 8, সরি প্লাস 6 মাইনাস 8, তাহলে এখানে থাকবে মাইনাস 2। আর যদি এখান থেকে হিসাব করি, তাহলে এখানে আছে হচ্ছে 2, তবে এখানে মাইনাস 2a মাইনাস 2a মাইনাস 4a, এখানে আছে মাইনাস 8a, তাহলে মাইনাস 12a, কাটাকাটি করে থাকবে মাইনাস 6a। এখানে আছে 2a স্কোয়ার, তাহলে প্লাস 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার কাটা, এখানে থাকবে মাইনাস 2a স্কোয়ার।
এবার হাফটা আছে এখানে গুণ, এ পাশে গেলে হবে ভাগ, তাহলে শূন্যকে হাফ দিয়ে ভাগ করলে শূন্য। এবার যদি আমরা এখানে হিসাব করি, -4। এবার আমরা এখানে মিডল ফ্যাক্টর করে দিলাম, 2 একে 2। এবার এই দুইজন থেকে 2a কমন নিয়ে ফেললাম, তাহলে এখান থেকে হিসাব করলে এটা আসবে, তাহলে এখান থেকে আমি a এর মান পাচ্ছি -1, আর এখান থেকে হিসাব করলে a এর মান আসবে হচ্ছে হাফ। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। আমাকে বলছে a এর মান কত হলে এই তিনটা বিন্দু সমরেখা হবে। তাহলে এই তিনটা বিন্দু সমরেখা হবে যদি a এর মান -1 হয় অথবা হাফ হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে মাথায় রাখবেন, তিনটা বিন্দু সমরেখা হলে সেখানে কোনো ত্রিভুজ ওই তিনটা বিন্দু মিলে কোনো ত্রিভুজ উৎপন্ন আসলে করে না। তাহলে যেহেতু ত্রিভুজ উৎপন্ন করবে না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান হবে 0। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি এই তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থান করে, তাহলে এই তিনটা বিন্দু মিলে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফলের মান আসবে 0। তাহলে এটা সমান এটা ধরে হিসাব করলে এ এর মান চলে আসবে, ঠিক আছে? এবার ম্যাথ 2। আমাকে প্রশ্নে একটা ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে t+1, 1, তারপরে আরেকটা হচ্ছে 2t+1, 3, এবং আরেকটা হচ্ছে 2t+2, 2t। তো আমাকে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, আর আমাকে প্রথমে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা 2 নম্বরে বলছে যে t = 2 অথবা t = হাফ হলে -হাফ হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। ওই বিন্দুগুলো সমরেখ হবে, ঠিক আছে? তো দেখেন আমরা এখন এই গাণিতিক সমস্যাটা সমাধান করি। সমরেখ নিয়ে আরেকটা অঙ্ক পরীক্ষা আসে, তো এটা আর ওটা সলভ করে দিলেই আমাদের 3.c শেষ। 3.c থেকে অনেকগুলো অঙ্ক করানো হয়েছে, প্রায় 15টার মতো। আচ্ছা, তো দেখেন আমাকে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়ের স্থানাঙ্ক দিয়ে দিছে, ওকে? তো আমি ত্রিভুজের একটা নাম ধরে নিই, নাম থাকবে সুবিধা। তাহলে আমি নাম ধরে নিচ্ছি এ বি সি ত্রিভুজ। তো এ বি সি ত্রিভুজে এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে এ কে বোঝানো হচ্ছে, আর বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে এটাকে বোঝানো হচ্ছে, এবং সি শীর্ষবিন্দু দিয়ে একে বোঝানো হচ্ছে।
ওকে, তাহলে আমার কাছে এ বি সি ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু ত্রয়ের স্থানাঙ্ক আছে। এবার আমরা প্রথম প্রশ্নটা সলভ করি। আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে ক্ষেত্রফল বের করার দুইটা পদ্ধতি গত ক্লাসে আমরা শিখছি, একটা ছিল নির্ণায়ক, একটা ছিল শোলেস মেথড। তো আমি এখানে শোলেস মেথড অ্যাপ্লাই করছি, পার্সোনালি আমার পছন্দ আর কি। আপনারা যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। তাহলে এ এর ভুজ এ এর কোটি, বি এর ভুজ বি এর কোটি, সি এর ভুজ সি এর কোটি। তারপর যাকে দিয়ে শুরু করলাম তার ভুজ তার কোটি। ওকে, তারপর আমরা কিভাবে করব, এভাবে আগে গুণ করব। তাহলে গুণ করে ফেলে তাহলে গুণ করে ফেললাম। তাহলে গুণ করার পরে আসবে এটা। এবার এখানে সূত্রের মাইনাস, তারপরে এভাবে গুণ করে ওই গুণফলগুলো যোগ করব। ওই গুণফলগুলো যোগ করে দিলাম। ওকে, এবার আমরা নর্মাল ক্যালকুলেশন করি এখান থেকে, নাথিং সিরিয়াস। এখানে যদি গুণ করি তাহলে থাকবে 3t প্লাস টি, এখানে থাকবে 4t স্কোয়ার প্লাস 2t, এখানে থাকবে 2t প্লাস 2। এবার এখানে যদি হিসাব করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে এটা। ওকে, এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, এখানে আসবে 4t স্কোয়ার, 4t স্কোয়ার, এখানে 2t 2t 4t 7t, আর এখানে আসবে 2 আর 3 যোগ 5। ঠিক আছে, এবার যদি এখান থেকে হিসাব করি 2t স্কোয়ার 4t টোটাল হচ্ছে 10t, আর এখান থেকে হিসাব করে আসবে হচ্ছে 7। এবার এখান থেকে হিসাব করে আসবে 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2। তাহলে আমরা প্রথম প্রশ্ন সলভ করে ফেললাম, আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন আসেন। আমাকে কি বলছে যে টি এর মান যদি 2 হয় অথবা টি এর মান যদি -½ হয় তাহলে এই বিন্দু তিনটা সমরেখ হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু সমরেখ কখন হবে, যখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের এই মানটা 0 হবে। ঠিক না, যদি এ বি সি এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এ বি সি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা আসবে 0। ওকে, তাহলে আমরা টি এর মানটা বসিয়ে দেখি যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0 আসে কিনা। তাহলে যদি আমরা এখানে টি এর মান 2 বসাই তাহলে এখানে আসবে 4, 4 এর সাথে 2 গুণ করলে আসবে 8। এখানে যদি 2 বসে তাহলে আসবে 6। তাহলে দেখেন হিসাব করলে 0 চলে আসে। তাহলে টি এর মান 2 ধরে হিসাব করলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0 আসতেছে। তার মানে টি এর মান 2 হলে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এই তিনটা বিন্দু সমরেখ অবস্থায় থাকে। ঠিক আছে, ওকে। এবার আমরা টি এর মান -½ বসিয়ে দেখি। -½ বসিয়ে দেখি কত আসে। তাহলে এখানে যদি আমরা -½ বসাই তাহলে আসবে 1/4, 1/4 এর সাথে 2 গুণ করে আসবে ½ এখানে যদি -½ বসাই তাহলে আসবে +3/2
মাইনাস 2। এবার যদি আপনি এখান থেকে হিসাব করেন দেখবেন ক্ষেত্রফলের মান আসবে 0। তাহলে দেখা যাচ্ছে টি এর মান যদি -12 হয় তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0 আসে। তার মানে বলা যায় টি ইকুয়াল টু -12 হলে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু সমরেখ অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা প্রশ্ন সলভ করে ফেললাম। ওকে, তো এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভাইকে কমেন্টে জানাতে পারেন। আই উইশ এটা বলা যেত যে লাইভে 5 জন আছে, তো 5 জন বলতে কোন 5 জন এটা যদি ধরা যেত আর কি। যাই হোক, ভাইয়া বারবার মোবাইলে ওই পাশে যাচ্ছে বিকজ ভাইয়ের কাছে ডিভাইস আছে একটা, মোবাইল আছে একটা। আগে ভাইয়ের কাছে মোবাইল দুইটা ছিল, তো একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, তো একটা মোবাইলে আছে এখন, তো ওই মোবাইল দিয়েই ক্লাস নেওয়া হচ্ছে। তো দ্যাটস আপনাদের কেউ যদি প্রশ্ন করেন বা কমেন্ট করেন সেটা দেখার জন্য বারবার ওই পাশে যাওয়া লাগতেছে। আর ভাইয়ের ল্যাপটপ আনতে ভুলে গেছে আর কি। ওকে, আচ্ছা, তো আমাদের এই প্রশ্নটাও শেষ। তো সমরেখ দিয়ে আর একটা অঙ্ক করব যেটা 2 নাম্বারের জন্য পরীক্ষায় আসে, প্লাস বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই সহজ অঙ্কটা দিয়ে দেয়। ঠিক আছে, ম্যাথ 3। এখানে 3টা বিন্দু দিয়ে দিছে, এটা এটা এবং এটা। এই সোজা অঙ্কটা করতে মাঝে মধ্যে আমারও ভুল হয়। এটা তো বলছে বিন্দু 3টি সমরেখ হলে, বিন্দু 3টি সমরেখ হলে দেখাও যে a প্লাস বি সমান 0। এটা 2 নম্বরের জন্য আসে আর ভার্সিটি অ্যাডমিশনে দিয়ে দেয় এই সহজ অঙ্কটা। তখন অবশ্য আরেকভাবে সলভ করতে হয় শর্টকাটে। যাই হোক, ওটা পরবর্তী কোনোদিন আলোচনা করব। ওকে, তো আমাকে 3টা বিন্দু দিয়ে দিছে, তো আমি আগে 3টা বিন্দুর নাম ধরে নিই, কারণ নাম ধরে নিলে হিসাব করতে সুবিধা, লিখতে সুবিধা। ঠিক আছে, তাহলে ধরি এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই বিন্দুটার নাম হচ্ছে বি, এবং এই বিন্দুটার নাম হচ্ছে সি। নাম ধরে নিলাম। ওকে, এবার আমাকে বলছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু সমরেখ। তাহলে আমরা তো জানি যে 3টা বিন্দু সমরেখ হলে কি হয়, এ বি এবং সি বিন্দু 3টি সমরেখ হলে তাহলে এই 3টা বিন্দু সমরেখ হলে এই 3টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মান আসবে 0। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে এ এর ভুজ তার কোটি, বি এর ভুজ তার কোটি, সি এর ভুজ তার কোটি। এবার যাকে দিয়ে শুরু করলাম তার ভুজ তার কোটি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলের মান আসবে 0। ক্লিয়ার? এবার হাফটাকে আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে হাফ এই পাশে গেলে 0 হয়ে যাবে, শেষ। আর এখানে আমরা কিভাবে হিসাব করব? শুরুতে এভাবে হিসাব করব। তাহলে এইভাবে যদি হিসাব করি তাহলে পাচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস এ স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে 1, রাইট? হ্যাঁ, আর এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে বি বাই এ। এবার এখানে বসবে একটা ছোট্ট মাইনাস, তারপরে এভাবে গুণ হবে, তাহলে এভাবে গুণ করে পাচ্ছি বি স্কোয়ার 1 প্লাস এ বি। ওকে, এ পাশে থাকবে 0। আচ্ছা, ভালো কথা। এবার আমরা এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করি। আপনি যদি নর্মাল ক্যালকুলেশন করেন এখান থেকে, তাহলে আপনি হিসাব করার পরে এটা পাবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হিসাব নিকাশ করার পরে। ঠিক আছে, আসলে কি এটা না, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যেত এখন।
তাহলে এখান থেকে হিসাব করে আপনি পাচ্ছেন এটা। এবার এখান থেকে +1 আর এখান থেকে -1 কাটা, তাহলে এই যে a স্কয়ার b মাইনাস b স্কয়ার, এই দুইজন a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই দুইজনকে আমি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এই যে দুইজন, এই দুইজনকে যদি আমি হিসাব করি, এই দুজনকে যদি আমি লসাগু করে হিসাব করি, তাহলে এখানে থাকবে b মাইনাস a, 0। ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। হিসাব আস্তে আস্তে জটিল হচ্ছে। এবার এখান থেকে আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে এটা থাকবে a মাইনাস b। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন এখানে ভাইভাবে ব্যাখ্যা দিচ্ছি, ব্যাপারটা বুঝে নেন যে আমরা জানি কি একাধিক অংশের গুণফল কি হয়, 0 হয়। ঠিক আছে? তো একাধিক অংশ, এখানে একাধিক অংশ কে কে আছে? এ একটা অংশ আছে, আবার এ একটা অংশ আছে। তাহলে দুইটা অংশের গুণফল কখন 0 হয়? যখন এটা 0 হবে অথবা এটা 0 হবে। যদি এটা 0 হয় আর এটার মান যদি 0 না হয়, অন্য কিছু একটা হয়, তাহলে গুণ করলে 0 আসবে। অথবা এটার মান যদি কিছু একটা হয় আর এটার মান যদি 0 হয়, তাহলে গুণ করলে আসবে 0। অথবা দুইজনেই যদি 0 হয়, তাহলে গুণ করলে আসবে 0। ঠিক না? ওকে, কিন্তু এখানে এই যে a মাইনাস b, এটা কখনো 0-এর সমান হবে না। কেন হবে না? কারণ আমি যদি a মাইনাস b কে 0 ধরি, তাহলে এখান থেকে হিসাব করলে পাচ্ছি a সমান b। ঠিক আছে? যে আমি এটাকে 0 ধরি, তাহলে পাচ্ছি a সমান b। ওকে, তাহলে দেখেন যদি a আর b যদি সমান হয়, তাহলে খেয়াল করুন তো, a আর b যদি সমান হয়, তাহলে আমি এখানে b এর জায়গায় a লিখতে পারি, আবার a এর জায়গায় এখানে b লিখতে পারি। তাহলে দেখেন a বিন্দু আর b বিন্দু একই হয়ে যাচ্ছে, মানে একই বিন্দুকে বোঝাচ্ছে। ঠিক আছে? কিন্তু আমাকে তো 3টা বিন্দু দিয়ে দিচ্ছে, বিন্দু 3টা দিয়ে দিচ্ছে। ব্যাপারটা বুঝে আসছে? তাহলে এটার মান এখানে 0 হবে না, কারণ এটার মান যদি 0 হয়, এটার মান যদি 0 হয়, তাহলে এটাকে আমি এই পাশে পাঠাতে পারবো না, কারণ এই পাশে আছে 0। তাহলে এটার মান যদি 0 হয়, তাহলে এই পাশে গেলে আমি পাবো হচ্ছে 0/0। এটার মান যদি আমি 0 ধরি, তাহলে হচ্ছে 0/0, যেটা কিনা অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। ঠিক আছে? তার মানে এখানে a মাইনাস, এটাকে a পাশে পাঠানো যাবে যদি a মাইনাস b এর মান 0 না হয়। আর এখানে a মাইনাস b এর মান 0 না। কেন না? কারণ a মাইনাস b কে যদি আপনি 0 ধরেন, তাহলে আপনি পাচ্ছেন a সমান b। এতটুকু ক্লিয়ার? আর a আর b যদি সমান হয়, তাহলে a বিন্দু আর b বিন্দু পৃথক দুইটা বিন্দু থাকতেছে না, বিন্দু দুইটা একই বিন্দুকে বুঝাচ্ছে। ঠিক আছে? তাহলে এই দুইটা বিন্দু যদি একই বিন্দুকে বুঝায়, তাহলে এখানে আসলে 3টা বিন্দু নাই, আছে হচ্ছে দুইটা বিন্দু। ব্যাপারটা বুঝা গেছে? সো এখানে এটার মান কখনো 0 হবে না। তাহলে এটার মান যেহেতু 0 হবে না, তাহলে এটাকে আমি চাইলেই এই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে 0-কে a মাইনাস b দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে এটার মান যেহেতু 0 না, তাহলে এই দুইজনের গুণফল 0 হবে যদি এই রাশিটার মান 0 হয়। ঠিক আছে? হিসাব জটিল হয়ে গেল নাকি? দেখছেন, বললাম না?
দেখি ভাই ভুল করছে কিনা কোথাও, এ বি বি এ 1/1/b এ বি। তাহলে এখানে হাফটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, এখানে থাকবে এ স্কোয়ার, বি এর সাথে এটা গুণ করলে বি বি কাটা 1 থাকবে, এটার সাথে এটা গুণ করলে বি বাই এ মাইনাস বি স্কোয়ার, এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে এ বাই বি। ঠিক আছে, এবার যদি এখান থেকে হিসাব করি মাইনাস মাইনাস মাইনাস, এই দুইজনকে হিসাব করে পাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 1 মাইনাস 1 কাটা, আর এখানে যদি এ বি লসাগু করি, দেখছেন বললাম না, এখানে যদি এ বি এই দুইজনের মধ্যে যদি লসাগু করি, এখানে আসবে বি স্কোয়ার, এখানে আসবে এ স্কোয়ার। ঠিক আছে, ওকে। একটা ভুল, এখান থেকে ক্যালকুলেশনটা মুছে ফেলি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে হিসাব করে আমি পাবো হচ্ছে এটা, তারপরে পাচ্ছে এটা, তারপরে পাচ্ছে এটা। ঠিক আছে, এবার যদি একটু চেক করে নি বইয়ে ঠিক আছে কিনা, ভাই খাতায় কি প্রশ্ন ভুল তুলছে কিনা একটু চেক করি। ওয়েট, না ভাইয়ের তো প্রশ্ন তো ঠিক আছে, ভাইয়ের প্রশ্ন ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, প্রশ্ন ঠিক দেখা যাচ্ছে। সরি ভাইয়ের ওখানে হিসাবে ভুল হয়েছে, আই এম সরি। এবার এই দুইজনের মধ্যে যদি লসাগু করি, এ আর বি, তাহলে এখানে আসবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, এটা। ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 1 মাইনাস 1 বাই এ বি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভেঙে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। আর কিছুক্ষণ আগে ভাইয়া বলছি যে এ মাইনাস বি কেন 0 হতে পারবে না, এখানে শূন্য, সুতরাং এখানে এ প্লাস বি হবে 0। ঠিক আছে, এ মাইনাস বি এখানে 0 হতে পারবে না। কেন 0 হতে পারবে না সেটার ব্যাখ্যা ভাই কিছুক্ষণ আগে দিছিলাম। ঠিক আছে, ওকে। এবার লাইভে কেউ আছেন? লাইভে যারা আছেন তারা ভাইকে বলতে পারেন যে অঙ্কটা বুঝছেন কিনা বা কোনো ডাউট আছে কিনা। লাইভে যারা আছেন তারা ভাইকে বলতে পারেন যে অঙ্কটা বুঝছেন কিনা বা কোনো ডাউট আছে কিনা। আপনার লাইভে থাকলে কত ভালো লাগে, তখন ক্লাসটা করে মজা পেতাম। ওকে, কেউ নাই, সো আমি ধরে নিচ্ছি আপনারা অঙ্কটা বুঝছেন। ঠিক আছে, তো এটাই গেলে অঙ্কটা। মাঝখানে একটু ভুল হয়ে গেছে, তার জন্য আমি সরি। এই অধ্যায় থেকে লাস্ট ম্যাথ।
এ বি সি ডি চতুর্ভুজে এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে 1,2, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে -5,6, সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে 7, -4 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে কে -2। এরপরে আমাকে বলছে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান কত, ঠিক আছে। তা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার দুইটা পদ্ধতি শিখছিলাম, একটা ছিল নির্ণায়ক পদ্ধতি আর একটা ছিল শোলেস মেথড বা শোলেস ফর্মুলা যেটা, ঠিক আছে। তো যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে তখন আপনি নির্ণায়ক পদ্ধতি আর শোলেস মেথড দুইটা যে কোনো একটা অ্যাপ্লাই করলে হয়, কিন্তু ত্রিভুজের বেশি মানে তিনটা ভুজের বেশি হলে, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, বহুভুজ হইলেই আপনি ক্ষেত্রফল বের করবেন হচ্ছে শোলেস ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় দুইটা উপায়, নির্ণায়ক এবং শোলেস ফর্মুলা অ্যাপ্লাই করে, কিন্তু চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ মানে বহুভুজের ক্ষেত্রে ত্রিভুজের বেশি হইলেই তখন আর নির্ণায়ক পদ্ধতি অ্যাপ্লাই করা যায় না, তখন অ্যাপ্লাই করতে হয় শোলেস ফর্মুলা। ওকে, তাহলে আমরা এখানে শোলেস ফর্মুলা অ্যাপ্লাই করি। হ্যাঁ, তাহলে শুরুতে আমরা কি দিব, একটা হাফ দিব, তারপরে কি করব, এর ভুজ এর কোটে, বি এর ভুজ বি এর কোটে, সি এর ভুজ সি এর কোটে, ডি এর ভুজ ডি এর কোটে, তারপর যাকে দিয়ে শুরু করছি আবার তার ভুজ তার কোটে। এবার সেম যেভাবে আমরা হিসাব করতাম আগে এভাবে গুণ হবে 6, 20, 14, 2k, এখানে সূত্রের মাইনাস, তারপরে এভাবে গুণ হবে 42, -4k, -2। এবার আমরা এখান থেকে হিসাব করি, তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে হচ্ছে 2k + 12, এখান থেকে যদি হিসাব করি তাহলে পাচ্ছে 30। -6k -18, তাহলে এটা হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন প্রশ্নে এই ক্ষেত্রফলের মান দিয়ে দিছে 0, ক্ষেত্রফলের মান দেওয়া আছে 0, তাহলে আমি এটা সমান 0 লিখতে পারি। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে কে এর মান আসবে 3, তাহলে আমরা আনসার বের করে ফেললাম, তাহলে কে এর মান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে জাস্ট এটা মাথায় রাখবেন, যদি আপনাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে তখন উপায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি যেটা ওইটা, আরেকটা হচ্ছে শোলেস ফর্মুলা যেটা ছিল ওইটা, ঠিক আছে। কিন্তু যদি ত্রিভুজের বেশি হয়, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, তখন নির্ণায়ক পদ্ধতি অ্যাপ্লাই করব না, তখন অ্যাপ্লাই করব হচ্ছে শোলেস ফর্মুলাটা। ওকে, আচ্ছা। এবং এরই সাথে আলহামদুলিল্লাহ আমাদের 3.C শেষ। তো 3.C থেকে ভাইয়া সর্বমোট 16টা অঙ্ক করিয়েছি। তো আশা করি 3.C নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই, কোনো প্রবলেম থাকবে না। এবার আমরা চলে যাচ্ছি 3.D তে, সঞ্চার পথ নিয়ে, ঠিক আছে, যার ইংলিশ হচ্ছে লোকাস। এবার আমরা চলে আসি সঞ্চার পথ নিয়ে। তো সঞ্চার পথ নিয়ে অঙ্ক করার আগে ভাইয়াকে সঞ্চার পথ কি সেটা আগে ব্যাখ্যা করি, ঠিক আছে। দেখেন একটু ভালো করে
এই বেসিকটা বুঝেন, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন মনোযোগ দেন। ধরেন ভাইয়ের কাছে একটা সমীকরণ আছে y = x, ভাইয়ের কাছে একটা সমীকরণ আছে। তা আমি এখন আপনাকে বললাম যে এই সমীকরণের গ্রাফ আঁকার জন্য, এই সমীকরণের গ্রাফ আঁকার জন্য, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে? তো আমরা যখন ছোটবেলায় ক্লাস 6, 7, 8, 9 যখন আমরা গ্রাফ আঁকতাম, তখন কিভাবে গ্রাফ আঁকতাম, ঠিক আছে? আমরা গ্রাফ আঁকতাম যে আগে বিন্দু নিতাম। ওকে, আমরা আগে একটা ছক আঁকতাম x আর y, ঠিক আছে? এভাবে একটা ছক আঁকতাম। তাহলে দেখেন যদি আমি এখানে x এর মান 0 নিই, তাহলে y এর মান আসবে 0, রাইট? যদি আমি এখানে x এর মান 1 নিই, তাহলে y এর মান আসবে 1। যদি আমি x এর মান 2 নিই, y এর মান আসবে 2। যদি আমি x এর মান 3 নিই, y এর মান আসবে 3। আমি এখানে এই কয়েকটা বিন্দু নিয়ে হিসাব দেখাচ্ছি। ওকে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে ভুজ যখন 0, কোটিও তখন 0, তাহলে ভুজও 0, কোটিও 0। তাহলে এই বিন্দুটা আমরা এখন গ্রাফে বসাই, তাহলে এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তারপরে ভুজ যখন 1, কোটি তখন 1। এবার এই বিন্দুটাকে আমরা গ্রাফে বসাই, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর, y অক্ষের ধনাত্মক দিকে 1 ঘর, তাহলে এই বিন্দুটা পাচ্ছি। এবার ভুজের মান যখন 2, কোটির মানও আসছে 2, এটা গ্রাফে বসায়, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর, y অক্ষের ধনাত্মক দিকে যাবে 2 ঘর, ঠিক আছে? এবার এই বিন্দুটা বোঝানো হচ্ছে। এবার এখানে কি পাচ্ছি, ভুজের মান 3, কোটির মানও 3, তাহলে বিন্দু হবে এটা। তাহলে x অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর, y অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর, এই বিন্দুটা আমরা পাচ্ছি, ঠিক আছে? আমি এখানে 4টা বিন্দু নিয়ে বোঝাচ্ছি, আপনি আরো বিন্দু নেন, কোনো সমস্যা নেই। এবার এই বিন্দুগুলো আমি যোগ করে দিই, যোগ করে দিলে আমি এই রেখাটা পাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন দেখেন এই যে রেখাটা পেলেন, এই যে বিন্দুগুলো নিয়ে এই রেখাটা অঙ্কন করলেন, এই বিন্দুগুলোর একটা কমন বৈশিষ্ট্য আছে। কি কমন বৈশিষ্ট্য? সেটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুর ভুজ আর কোটি সমান। দেখেন প্রত্যেকটা বিন্দুর ভুজ আর কোটি সমান, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন যে এক বা একাধিক, বা এভাবে বলতে পারি, ভাই বইয়ের ভাষায় বলতেছে না, ভাই নিজের মতো করে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, যে অনেকগুলো বিন্দু যখন একটা বা একাধিক শর্ত মেনে চলে। এখানে এই বিন্দুগুলো কি শর্ত মেনে চলছে? এই বিন্দুগুলো ভুজ আর কোটি সমান হবে, ভুজ আর কোটি সমান হবে, এই শর্তটা মেনে চলছে, ঠিক আছে? তো অনেকগুলা বিন্দু যখন একই শর্ত মেনে চলবে, তখন ওই বিন্দুগুলো নিয়ে যে গতিপথ গঠিত হয় ওটাকে বলা হয় সঞ্চার পথ। তাহলে এই সমীকরণের সঞ্চার পথ হচ্ছে এটা। ব্যাপারটা বুঝা গেছে ভাই কি বলছি? যে অনেকগুলো বিন্দু যখন একটি বা একাধিক শর্ত মেনে চলে। এখানে শর্ত কি ছিল? যে প্রত্যেকটা বিন্দুর ভুজ আর কোটি সমান হবে। ওকে, সো অনেকগুলো বিন্দু যখন একটি বা একাধিক শর্ত মেনে চলবে, তখন ওই বিন্দুগুলো নিয়ে যে গতিপথ গঠিত হয় তাকে বলা হয় ওই সমীকরণের সঞ্চার পথ, ঠিক আছে? ভাই আরেকটা ব্যাখ্যা দিই। ধরেন এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে? এবার এখানে এটা হচ্ছে মূল বিন্দু। ওকে, এখন আমি বললাম যে আপনি এক সেট বিন্দু নেবেন, বা এক সেট না বললে বললাম কি অনেকগুলো বিন্দু নেন, দুইটাই সেম মিনিং। তাই বললাম আপনি মূল বিন্দুর চারপাশে চতুর্দিকে অনেকগুলো বিন্দু নেবেন, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে মূল বিন্দু থেকে বিন্দুগুলোর দূরত্ব হবে সবসময় 2 একক। আপনি মূল বিন্দুর চারপাশে বিন্দু নেবেন। শর্ত কি? শর্ত হচ্ছে মূল বিন্দু থেকে বিন্দুর ওই বিন্দুগুলা যেগুলো আপনি নেবেন ওগুলোর দূরত্ব হবে 2 একক, ঠিক আছে? তো আমি এখন মূল বিন্দু থেকে এই 2 একক দূরত্বে এখানে একটা বিন্দু নিলাম, মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে এখানে একটা বিন্দু নিলাম, মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে এখানে একটা বিন্দু নিলাম।
এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম। ঠিক আছে, এবার আমি বিন্দুগুলো যোগ করে দিই, তাহলে দেখেন আমি একটা গতিপথ পাচ্ছি, যেটা কিনা একটা বৃত্ত। বুঝা গেছে কথাটা? তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তটার সমীকরণ আসবে হচ্ছে এটা, এটা হবে এই বৃত্তটার সমীকরণ। বুঝা গেছে কথাটা? তাহলে ভাই এখানে কি বলছে, এখানে যে ভাইয়া অনেকগুলো বিন্দু নিছি, এই বিন্দুগুলো একটা শর্ত মেনে চলছে কিনা? হ্যাঁ চলছে। কি শর্ত? শর্ত হচ্ছে মূল বিন্দু থেকে এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হচ্ছে 2 একক। ঠিক আছে, তো যেহেতু শর্ত মেনে চলছে, তাহলে এই বিন্দুগুলা নিয়ে আমি যে গতিপথ পাচ্ছি, এই গতিপথ হচ্ছে একটা সঞ্চার পথ, আর এই সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, এটা আমরা কিছুক্ষণ পরে কেমনে বের করে এগুলো আমরা শিখে ফেলবো, সমস্যা না। আপাতত ভাইকে ট্রাস্ট করেন, ভাই মিথ্যা বলতেছে না, বিশ্বাস করেন ভাই মিথ্যা বলতেছে না, সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তাহলে আই হোপ সঞ্চার পথ কি জিনিস সেটা আপনি মানে আপনারা বুঝে ফেলছেন। ওকে, আচ্ছা, এখন আমরা যখন সঞ্চার পথের অঙ্কগুলো করতে যাব, তখন দুইটা শব্দ খুব বেশি শুনবো, একটা হচ্ছে চলমান বিন্দু, আরেকটা হচ্ছে একসেট বিন্দু সমূহ। ওকে, সো এই দুইটা শব্দের মানে অনেকে বুঝতে একটু সমস্যা হয়, তো ভাই আগে এই দুইটা শব্দের একটু ব্যাখ্যা দিয়ে দিই, যাতে আমার অঙ্ক বোঝানোর সময় খুব বেশি বুঝাইতে না হয়। ঠিক আছে, দেখেন এই যে ভাই এখানে ব্যাখ্যা দিয়েছিলাম না, এটাকে ভাই এখন অন্যভাবে প্রকাশ করব। কিভাবে? দেখেন, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, এখন আমি এখানে এই একটা বিন্দু নিচ্ছি, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু, এটা হচ্ছে স্থির বিন্দু, মানে সে মুভ করবে না। ঠিক আছে, চলাফেরা করবে না। ঠিক আছে, তা আমি আপনাকে বললাম এখানে একটা বিন্দু নিচ্ছি, এটা হচ্ছে চলমান বিন্দু। চলমান বিন্দু মানে হচ্ছে সে মুভ করতে পারবে। ঠিক আছে, তা আমি আপনাকে বললাম যে এটার নাম দিয়ে দিই একটা, তাহলে বুঝতে সুবিধা। এটার নাম দিলাম হচ্ছে পি। ধরলাম পি হচ্ছে একটা চলমান বিন্দু। এখন আমি আপনাকে বললাম পি বিন্দুটা চলাফেরা করতে পারে, মানে মুভ করতে পারে, তবে সে এমন ভাবে মুভ করে যে মূল বিন্দু থেকে তার দূরত্ব সবসময় 2 একক হয়। ঠিক আছে, পি হচ্ছে একটা চলমান বিন্দু, কিন্তু পি এমন ভাবে চলাচল করে, এমন ভাবে মুভ করে যে মূল বিন্দু থেকে তার দূরত্ব সবসময় 2 একক হয়। ঠিক আছে, তাহলে পি বিন্দুটা মুভ করবে কিন্তু এমন ভাবে যে পি থেকে তার দূরত্ব হবে 2 একক। তাহলে ধরেন সে এখান থেকে সরে এখানে আসছে। ঠিক আছে, মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 2 একক, সে এখান থেকে সরে গিয়ে এখানে আসছে। ঠিক আছে, তখনও তার দূরত্ব 2 একক। সে এখান থেকে সরে এখানে আসছে, মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক, এখানে আসছে তখনও 2 একক, এখানে আসছে তখনও 2 একক, এখানে আসছে তখনও 2 একক। তাহলে দেখেন তো আমি সেম জিনিসটা পাচ্ছি কিনা? পাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে কি বলছিলাম যে আপনি এখানে বোঝানোর সময় কি বলছিলাম যে আপনি এক সেট বিন্দু নেবেন, এখানে আপনি অনেকগুলো বিন্দু নেবেন, মানে এক সেট বিন্দু নেবেন, কিন্তু বিন্দুগুলো এমন ভাবে নেবেন যে মূল বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হবে 2 একক। এভাবে বলা যায় কথা। এভাবে বললে আমি যে সঞ্চার পথ পাচ্ছি, যদি আমি এভাবে বলি যে পি হচ্ছে একটা চলমান বিন্দু, কিন্তু সে এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে মুভ করে যে মূল বিন্দু থেকে তার দূরত্ব সব সময় 2 একক হয়, তখন দেখেন আমি কিন্তু সেম এই বিন্দুগুলোই পাচ্ছি। ঠিক আছে, সো এখানে জাস্ট কি হয়েছে যে আমরা কি বলছি অনেক এক সেট বিন্দু নিছি, মানে প্রত্যেকটা বিন্দুকে আমি ইন্ডিভিজুয়ালি হিসাব করছি যে এক সেট বিন্দু নিছি, শর্ত মূল বিন্দু থেকে তাদের দূরত্ব হবে 2 একক। আর এখানে আমি অন্যভাবে মুখে বলছি, কি বলছি যে একটা বিন্দু আছে পি, যেটা কিনা চলমান, সে এমন ভাবে চলাফেরা করে যে মূল বিন্দু থেকে তার দূরত্ব হবে 2 একক। তাহলে দেখেন পি বিন্দুটা মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে চলাফেরা করলে যে বিন্দুগুলো পাওয়া যাচ্ছে, এখানে এক সেট বিন্দু বলতে ওই সেম বিন্দুগুলোকেই বোঝানো হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তো প্রশ্নে কখনো কখনো আপনাকে বলবে এক সেট বিন্দু, তার মানে তারা এভাবে বলতে যাচ্ছে আর কি। আবার কখনো কখনো এক সেট বিন্দু না বলে বলবে কি পি একটা চলমান বিন্দু। তা আসলে ওই সেম বিন্দুগুলোকেই কিন্তু বোঝানো হচ্ছে।
কারণ পি যদি চলাফেরা করে তাহলে আমি যে বিন্দুগুলো পাচ্ছি এক সেট বিন্দু যদি নিই তাহলে আমি সেম ওই বিন্দুগুলোকেই পাচ্ছি। তো দুইটা আসলে একই মিনিং প্রকাশ করে। ব্যাপারটা বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এরকম সঞ্চার পথে সমীকরণ বের করব। আচ্ছা, তো দেখি লাইভে স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে কিনা। ওকে, তো এবার দেখেন, হ্যাঁ, তো এটা গেল আমাদের সঞ্চার পথ নিয়ে বেসিক আলোচনা, ঠিক আছে। এবার আমরা অঙ্কে চলে আসি। এখান থেকে আমরা সর্বমোট 4 থেকে 5টা অঙ্ক করব। এখান থেকে খুব বেশি অঙ্ক পরীক্ষায় আসে না, ঠিক আছে। হ্যাঁ, তো যে অঙ্কগুলো অলরেডি বোর্ড পরীক্ষা আসছে আমি শুধুমাত্র ওই অঙ্কগুলোই আপনাদেরকে সমাধান করিয়ে দিব। তো দেখেন, আমার কাছে দুইটা বিন্দু আছে, এ এবং বি। এ এবং বি দুইটি স্থির বিন্দু, ঠিক আছে। ওকে, এবার আমাকে বলছে পি বিন্দুটি এমন ভাবে চলে, দেখছেন এখানে চলো কথাটা বলছে, পি বিন্দুটি এমন ভাবে চলে যেন পি এ ইস টু পি বি সমান 2:3 হয়, 2:3 হয়। পি বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ বের করো, ঠিক আছে। এখন আমরা এই অঙ্কটা করি, দেখেন। ওকে, তাহলে আমাকে এখানে দুইটা বিন্দু দিয়ে দিচ্ছে, দেখেন এটা হচ্ছে ওয়াই অক্ষ, ভাইয়াকে চিত্র দিয়ে একটু করে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমার কাছে দুইটা বিন্দু আছে এ আর বি। এ হচ্ছে 2,3, তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব 2 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব 3 ঘর, তাহলে এটা হচ্ছে এ। ওকে, বি হচ্ছে -1,4, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 1 ঘর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 4 ঘর, তাহলে এটা হচ্ছে অলমোস্ট বি। এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এখন আমাকে বলছে এই যে পি বিন্দুটা এমন ভাবে চলে, তার মানে পি বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম পি বিন্দুটা চলাফেরা করবে, তাহলে এই যে বলুন তো পি বিন্দুটা যখন চলাফেরা করবে, এই পি বিন্দুটা যখন এখান থেকে এখানে আসছিল, উদাহরণ দিছিলাম যে কিছুক্ষণ আগে এখান থেকে এখানে আসছিল তখন একটা বিন্দু পেয়েছিলাম, যখন এখান থেকে এখানে আসছিল তখন আরেকটা বিন্দু পেয়েছিলাম, যখন এখানে আসছিল তখন আরেকটা, এখানে আসলে আরেকটা, এখানে আসলে আরেকটা, এখানে আসলে আরেকটা, এখানে আসলে আরেকটা। তাহলে পি বিন্দুটা যখন চলবে, হ্যাঁ চলাফেরা করবে, তখন কি আমি একটা বিন্দু পাবো নাকি এক সেট বিন্দু পাবো? এক সেট বিন্দু পাবো, ঠিক আছে। ওই এক সেট বিন্দু যোগ করলে আমি পেয়ে যাব একটা সঞ্চার পথ। ঠিক সেম এখানে আমাকে বলছে কি, আমাকে বলছে যে পি বিন্দুটা চলাফেরা করে, মানে সে মুভ করে, ঠিক আছে। কিন্তু সে এমনভাবে মুভ করে, একটা শর্ত আছে, কারণ সঞ্চার পথ বের করতে গেলে বিন্দুগুলোকে একটা শর্ত মেনে চলতেই হবে, বুঝা গেছে। তাহলে পি বিন্দুটা যদি চলাচল করে তাহলে আমি এরকম অনেকগুলো বিন্দু পাবো, কিন্তু কথা হচ্ছে বিন্দুগুলো কি শর্ত মেনে চলবে সেটা বলে দিছে আমাকে, যে পি বিন্দুটা এমন ভাবে চলে যেন পি এ অনুপাত পি বি সমান 2:3 হয়। মানে পি থেকে এর দূরত্ব হবে 2 একক, তখন পি থেকে বি এর দূরত্ব হবে 3 একক। ব্যাপারটা বোঝা গেছে। সাপোজ পিটা আছে হচ্ছে এখানে, পি হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে পি থেকে যে পি বিন্দুটা এমন ভাবে চলাফেরা করবে যে পি থেকে এর দূরত্ব হবে 2 একক, তখন পি থেকে বি এর দূরত্ব থাকবে হচ্ছে 3 একক। ব্যাপারটা বোঝা গেছে। তো এই শর্ত মেনে পি বিন্দুটা চারপাশে চলাচল করবে।
ঠিক আছে? তো চলাচল করলে আমি এক সেট বিন্দু পাবো, এরকম অনেকগুলো বিন্দু পাবো, ওই অনেকগুলো বিন্দু যোগ করলে আমি একটা সঞ্চার পথ পাবো, এরকম একটা গতিপথ পাবো। মানে এরকম বলতে এরকম না, বৃত্ত না, মানে একটা গতিপথ পাবো। তো আমাকে ওই গতিপথের সমীকরণ বের করতে বলছে। ব্যাপারটা বুঝা গেছে? থিম তো ধরতে পারছেন। এবার আমরা সমীকরণ কিভাবে বের করবেন সেটা বলি, ঠিক আছে? ওকে, প্রথম কাজ, ঠিক আছে, ধাপ 1, স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1 কি দেখেন, হ্যাঁ, স্টেপ 1 হচ্ছে চলমান বিন্দুর স্থানাঙ্ক ধরে নেবেন। ওকে, এই যে পি বিন্দুটা তো চলাফেরা করে, তাহলে পি বিন্দুটা চলাফেরা করলে আমি অনেকগুলো বিন্দু পাবো, ওই অনেকগুলো বিন্দু যোগ করলে আমি একটা সঞ্চার পথ পাবো। তা আমি ওই সঞ্চার পথের সমীকরণ বের করব। তাহলে সঞ্চার পথ উৎপন্ন হচ্ছে কার কারণে? এই পি চলমান বিন্দুটার কারণে, ঠিক আছে? তাহলে আপনি সঞ্চার পথের সমীকরণ বের করবেন পি এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে প্রথম কাজ স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে আপনি যে চলমান বিন্দু, এই চলমান বিন্দুর স্থানাঙ্ক ধরে নেবেন, মানে তার সাপেক্ষে আপনি সমীকরণ বের করবেন, রাইট? তাহলে আপনাকে স্থানাঙ্ক ধরে নেবেন। তো আমরা এই চলমান বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। কেন? কারণ আমরা সমীকরণ নর্মালি এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে ধরি চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক, পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রশ্নে দেওয়া শর্তকে ব্যবহার করা, ঠিক আছে? বা এভাবে বলি যে প্রদত্ত শর্তকে ব্যবহার করা, ঠিক আছে? কারণ আপনি তো ওই শর্ত ব্যবহার করেই সঞ্চারপথ তৈরি করবেন। সঞ্চারপথ মানেই হচ্ছে শর্ত। তাহলে এখানে আমাকে শর্ত কি দিয়ে দিছে? শর্ত দিয়ে দিছে যে পি এ অনুপাত পি বি সমান 2:3, রাইট? এবার অনুপাত মানেই হচ্ছে ভাগফল। ওকে, এবার এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে পি থেকে এ এর দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা এখন পি থেকে এ এর দূরত্ব বের করব। তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র হচ্ছে √ ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে এ এর স্থানাঙ্ক হচ্ছে 2, 3, তাহলে ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার, আর নিচে আসবে পিবি। তাহলে পিবি মানে কি? পি থেকে বি এর দূরত্ব। তাহলে বি এর স্থানাঙ্ক কত? বি এর স্থানাঙ্ক হচ্ছে -1, 4। তাহলে আমরা পি থেকে বি এর দূরত্ব বের করে, তাহলে √ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তখন আসবে হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, এবার আমরা আর গুণ করে দিই। এখানে a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিই। এবার এভাবে গুণ করে দিই। এখানে a + b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিই একসাথে। ওকে, ঠিক আছে, হিসাব করে ফেললাম। এবার জাস্ট নর্মাল হিসাব নিকাশ, 9 কি দিয়ে ব্র্যাকেটের মধ্যে গুণ দিব, 4 কি দিয়ে ব্র্যাকেটের মধ্যে গুণ দিব, সবাইকে এই পাশে এনে হিসাব নিকাশ করব, ঠিক আছে? তো ভাই একসাথে করে ফেলি। ওকে, ভুল না হইলে হয় তাড়াতাড়ি করতে গিয়ে। 6 নং 54 আমাদের এখানে বেশি কারেন্ট যায়, বুঝছেন? 117 কখন আবার টুক করে কারেন্ট চলে যাবে। 117। এবার এই পাশে হিসাব করি,
468 না? ওকে, এবার সবাইকে বাম পাশে এনে হিসাব করি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। তাহলে পি বিন্দুটা যদি এই শর্ত মেনে চলাচল করে, তাহলে যে এক্সেট বিন্দু পাবো ওই বিন্দুগুলা নিয়ে যে গতিপথ গঠিত হবে, যে সঞ্চার পথ গঠিত হবে, তার সমীকরণ হবে এটা। ঠিক আছে, তো আপনি চাইলে এখন ট্রাই করে দেখতে পারেন একটা সঞ্চার পথ এঁকে দেখুন, অলওয়েজ দূরত্ব থাকবে 2:3। বুঝা গেছে কথাটা? তাহলে আই হোপ সঞ্চার পথ নিয়ে আপনাদের আর কোনো ডাউট নাই। যদি আমরা আরো কয়েকটা অঙ্ক করবো, বাট সঞ্চার পথ কি জিনিস আসলে এটা নিয়ে কোনো ডাউট নাই। নর্মালি আমি দেখছি যে সরল রেখার অধ্যায়ে সঞ্চার পথের টপিকটা ম্যাক্সিমাম ছেলেবেলেদের ক্লিয়ার থাকে না। সো আই ট্রাইড মাই বেস্ট আপনাদেরকে একটা ক্লিয়ার ইমেজ দেওয়ার জন্য সঞ্চার পথ নিয়ে। ঠিক আছে, ওকে। তো জিজ্ঞেস করতে লাভ নাই যে আপনার ক্লাস বুঝছেন কিনা, লাইভে তো কেউ নাই মনে হয়। এবার ভাই চলে যায় পরবর্তী অঙ্কে। স্টেপ 1 কমপ্লিট, সরি ম্যাথ 1 কমপ্লিট, এবার ম্যাথ 2 তে যায়। ঠিক আছে, আর তেমন কোনো সমস্যা হবে না, কনসেপ্ট বুঝে ফেলছেন। ঠিক আছে, এবার আমরা অঙ্কে চলে যাই। সো সঞ্চার পথের অঙ্ক করতে গেলে এই দুটো স্টেপ মাথায় রাখবেন। তো ঝটপট আমরা আরো কয়েকটা অঙ্ক করে ফেলি। একটা অঙ্ক আসে দিনাজপুর বোর্ডে, তো আমরা এখন ওই অঙ্কটা সলভ করে ফেলি। আজকে ক্লাসের কততম অঙ্ক এটা? 4, 2, 6। আচ্ছা, 2 দিয়ে লিখি। ক্লাস কে করতেছেন না, দেখবেন একদিনে এই ক্লাসগুলো কতটা ভ্যালুয়েবল হবে, দেখবেন। দেখি ওকে। তো এখানে আমাদেরকে 3টা বিন্দু দিয়ে দিছে, আমাকে বলছে বিন্দুগুলো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তারপর কি বলছে? এ হতে বি সি এর উপর মধ্যমার দৈর্ঘ্য 5 একক হলে দেখাও যে এ বিন্দুর সঞ্চার পথের ওকে। এটা তো আমরা এখন এই অঙ্কটা সলভ করব। খুবই ইজি একটা অঙ্ক, কিন্তু 2 নম্বরের জন্য চলে আসে। ঠিক আছে, দেখেন তো আমাদেরকে একটা ত্রিভুজ, ঠিক আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুগুলো হচ্ছে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে ফেলি বা একটা ত্রিভুজ এঁকে ফেলি বোঝানোর স্বার্থে। পরীক্ষায় হয়তো এই চিত্রটা দিয়েও দিয়ে দিতে পারে, এ বি সি। তো আমাকে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে XY দিয়ে দিছে, বি এর বিন্দুর স্থানাঙ্ক -6 -3, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 3। ওকে, তাহলে এখানে এই বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু। দেখেন আমাকে বলছে দেখাও যে এ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হবে এটা। তাহলে আমরা যে সঞ্চার পথ পাবো সেটা কার সাপেক্ষে পাবো? এ এর সাপেক্ষে। এ মুভ করবে, কিন্তু খেয়াল করেন ভাইয়ের কথাটা শুনেন, প্রশ্ন কি বলছে আমাদেরকে? বলছে এ হতে বি সি এর উপর মধ্যমার দৈর্ঘ্য 5 একক। এই কথাটার মানে কি?
বিসি এর মধ্যবিন্দু, এই যে বিসি এর মধ্যবিন্দু, আমরা মধ্যবিন্দুর নাম ধরে নিচ্ছি ডি, ঠিক আছে? তা আমি এখন এ এর সাথে ডি কে যোগ করব, তাহলে আমি পেয়ে যাব বিসি বাহুর মধ্যমা। আর আমাকে এটার মান দিয়ে দিছে হচ্ছে 5 একক। বুঝা গেছে কথাটা? এখন কথা হচ্ছে এই বিন্দুটা যে এখানেই হবে তার তো কোনো গ্যারান্টি নাই, ঠিক না? এই বিন্দুটা তো মুভ করবে। খেয়াল করেন, ধরেন ভাইয়া ত্রিভুজটা যদি এভাবে না নিয়ে যদি এভাবে নিতাম, যদি ভাই এভাবে নিতাম, তাহলে এ বি সি, ঠিক? তখন বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা ডি। তা আমি যদি এ এর সাথে ডি কে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে বিসি বাহুর মধ্যমা। এই মধ্যমাটার দৈর্ঘ্য হবে হচ্ছে 5 একক। ব্যাপারটা বুঝে গেছে? এই বিন্দুটা যে এখানে হবে তা তো না, সে তো মুভ করতে পারে। সে যদি মুভ করে এখানে না হয়ে যদি এখানে হয়, সাপোজ এখানে হয়, হ্যাঁ, এই ত্রিভুজটা আমরা পাচ্ছি এ বি সি ত্রিভুজ। এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আমি যদি এ এর সাথে ডি কে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে বিসি বাহুর মধ্যমা, ঠিক আছে? মোট কথা হচ্ছে এই বিন্দুটা মুভ করবে, আর বিসি বাহুর মানে এই বিন্দুটা যেদিকেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, আপনি যে মধ্যমাটা পাবেন ওই মধ্যমাটার দৈর্ঘ্য থাকতে হবে 5 একক। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? তো দেখেন এই বিন্দুটা এদিকে মুভ করতে পারবে, তো এই বিন্দুটা যেদিকে, এই বিন্দুটা যখন মুভ করবে তখন আপনি এক সেট বিন্দু পাবেন। আর এই বিন্দুটা যেভাবে মুভ করুক না কেন, যেদিকে মুভ করুক না কেন, শর্ত কি? শর্ত হচ্ছে এ হতে বিসি বাহুর মধ্যমার দৈর্ঘ্য হবে 5 একক। এই শর্ত মেনে এই বিন্দুটা মুভ করবে। তাহলে এই বিন্দুটা যখন মুভ করবে তখন আমি এক সেট বিন্দু পাবো, আর ওই এক সেট বিন্দু মিলে যে সঞ্চার পথ গঠন করবে তার সমীকরণ আসবে। এটা প্রমাণ করা লাগবে আমাদেরকে। ব্যাপারটা ধরা গেছে? বুঝে গেছে কথাটা? ওকে, তাহলে দেখেন এখানে স্টেপ 1 আমাকে করা লাগতেছে না, কারণ অলরেডি আমাকে বিন্দুর স্থানাঙ্ক করা ধরেই দিছে। তো স্টেপ 1 এখানে অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এবারে কিভাবে করতে পারি। তা আমরা এখন বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি ধরে নি, ঠিক আছে? তো আমরা বিসি এর মধ্যবিন্দু ডি ধরে নিছি। এবার আমরা ডি এর স্থানাঙ্ক বের করি। তাহলে মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র কি ছিল? মধ্যবিন্দুর ভুজ বের করার সূত্র ছিল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর মধ্যবিন্দুর কোটি ছিল y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি পাচ্ছেন 0,0। তাহলে আপনি ডি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছেন 0,0, ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন মতে এই যে এ থেকে ডি, এ ডি এর দৈর্ঘ্য কত? 5 একক। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে এ ডি সমান হচ্ছে 5। ভালো কথা। এবার আমরা দূরত্বের সূত্রের সাহায্যে এ থেকে ডি এর দূরত্ব বের করি। তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র ছিল √ ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। তাহলে এটা সমান কত? এটা দিয়ে কাকে বোঝাচ্ছে? এ ডি এর দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, আর এটার মান প্রশ্নে দেয়া আছে 5। এবার যদি আমরা দুই পাশ থেকে বর্গ করে হিসাব করি তাহলে দেখেন প্রমাণিত, ঠিক আছে? সো কিউট একটা অঙ্ক, কিন্তু বোঝার মতো একটা অঙ্ক। আমার এই পরীক্ষাটা, এই অঙ্কটা পরীক্ষায় আসে, ঠিক আছে? সো দুইটা অঙ্ক শেষ। এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাই। নিজেকে নিজে বলি, আবির তুমি কি অঙ্কটা বুঝছো? যেহেতু লাইভে কেউ নাই, ঠিক আছে? অঙ্কটা বুঝছো? এখন আমি টাইপ করতেছি, জি ভাইয়া বুঝছে। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে, ম্যাথ 3। এই একলা, সরি মেঘলা,
দিনে খেলা ঘরে থাকে না তেমন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার মন্ত্র। আচ্ছা, আরেকটা অঙ্ক যেটা আমাদের বোর্ড পরীক্ষা আসছে, আমরা সব মিলে দুইটা কি তিনটা অঙ্ক করব, তাহলে আমাদের এই অধ্যায় শেষ। ঠিক আছে? দুইটি স্থির বিন্দু, তারপরে কি বলছে যে পি একটি চলমান বিন্দু এবং পি বিন্দুটি এমনভাবে চলমান থাকে যে এ বি এর সাথে সমকোণ উৎপন্ন করে। ঠিক আছে? এবার আমাকে বলছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো। পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো। ওকে, সো এই অঙ্কটা চিত্রটা বুঝাতে একটু সমস্যা হয়, কারণ সমকোণ আসলে ভাবে আঁকা যায় না। আচ্ছা, তো দেখেন, আমি আগে চিত্রটা আঁকার চেষ্টা করি একটু করে। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমাকে দুইটা বিন্দু দিয়ে দিচ্ছে এ আর বি। এ হচ্ছে 0, 4, তাহলে ভুজের মান 0, তাহলে আমি এক্স অক্ষের কোনো দিকে যাব না, কোটের মান 4, তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব হচ্ছে 4 ঘর, তাহলে এটা হচ্ছে এ। ঠিক আছে, ভালো কথা। এবার বি এর ভুজ 0, তাহলে আমি এক্স অক্ষের কোনো দিকে যাব না, কোটি 6, তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে 6 ঘর যাব, তাহলে এটা হচ্ছে বি। ওকে, তো আমাকে প্রশ্ন বলেই দিছে যে এ আর বি হচ্ছে স্থির বিন্দু, মানে তারা মুভ করবে না, লাইক এভাবে। ঠিক আছে? ওকে, তাহলে তারা মুভ করবে না, এ আর বি। এবার আমাকে বলছে পি বিন্দুটা চলমান, পি বিন্দুটা চলাচল করবে, কিন্তু শর্ত কি, মানে কি শর্ত মেনে সে চলাচল করবে। ঠিক আছে? সে এমন ভাবে চলাচল করবে যে এ বি এর সাথে সবসময় সে সমকোণ উৎপন্ন করবে, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে চলাচল করবে। ঠিক আছে? এতে চিত্র আঁকতে ঝামেলা এখানে, আসলে একটু বুঝে নিয়েন। হ্যাঁ, এই অঙ্কটা চিত্রটা আঁকতে একটু সমস্যা, তারপরে ভাইয়ের চেষ্টা করি। এখন অ্যাকুরেট হয় নাই, আই হোপ এবার হবে। দেখেন ভাই, অ্যাকুরেটলি আঁকার চেষ্টা করছি একটু করে। দেখেন এখানে পি বিন্দুটা এখানে আছে। ঠিক আছে? তো আমাকে বলছে যে পি বিন্দুটা এমন ভাবে চলাচল করবে যে এ বি এর সাথে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এ বি রেখা, এ বি রেখা। তো এই এ বি রেখার সাথে যে কোণটা উৎপন্ন করবে, দেখেন এটা হচ্ছে এ বি রেখা আর এটা হচ্ছে পি বিন্দু, তাহলে এ বি রেখার সাথে এই বিন্দুটা একটা কোণ উৎপন্ন করছে। বুঝা গেছে কথাটা? এটাই বলছে যে পি বিন্দুটা এ বি এর সাথে যে কোণটা উৎপন্ন করে ওই কোণটার মান হবে 90 ডিগ্রি, মানে সমকোণ। বুঝতে পারছেন এবার? ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এবার ভাই কথাগুলো বলি যে পি হচ্ছে চলমান বিন্দু, তাহলে মানে পি মুভ করবে, তাহলে পি যখন মুভ করবে তখন আমি এক সেট বিন্দু পাবো।
মানে অনেকগুলো বিন্দু পাবো। এখন ওই অনেকগুলো বিন্দুর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে তারা এ বি এর সাথে সমকোণ উৎপন্ন করে আছে। ক্লিয়ার? এই বৈশিষ্ট্যটাকে ব্যবহার করে আমি ওই সঞ্চার পথের সমীকরণটা বের করব। ঠিক আছে? ওকে, তাহলে ভাই কি বলছিলাম, প্রথম স্টেপ কি? চলমান বিন্দুটার স্থানাঙ্ক ধরে নেওয়া। তাহলে আমাকে পি এর স্থানাঙ্ক ধরে নিই। ধরি চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। ঠিক আছে, প্রথম স্টেপ কমপ্লিট। এবার প্রশ্ন আমাকে যে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিছে, যে বৈশিষ্ট্য দিছে ওটা আমি ব্যবহার করব। দেখেন এখানে সমকোণ উৎপন্ন হচ্ছে কোথায়? এখানে সমকোণ উৎপন্ন হচ্ছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে পিথাগোরাস আঙ্কেলের মানে দাদুর সূত্র অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তাহলে লিখতে পারি যেহেতু এ পি বি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ, সেহেতু পিথাগোরাস দাদুর সূত্র অ্যাপ্লাই করি। পিথাগোরাস দাদু কি বলছে? যে অতিভুজ স্কয়ার। তাহলে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে, তাহলে এ বি হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা বাহুর বর্গের যোগফল। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন এ থেকে বি এর দূরত্ব বের করি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। তাহলে এ থেকে বি এর দূরত্ব বের করবে কিভাবে? রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। মান আসবে অবশ্য 2, এটা শর্টকাট বলাই যায়। আচ্ছা, তাহলে এ পি, এবার আমরা এ থেকে পি এর দূরত্ব বের করি। তাহলে রুট ওভার এ এর ভুজ 0, বি এর ভুজ এক্স। তাহলে ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। আর উপরের হোল স্কয়ারটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার সেম ভাবে আমি বিপি বের করি। তাহলে এখান থেকে হিসাব করে আসবে 2, এখানে রুট ওভার স্কয়ার কাটা, এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এখানে রুট ওভার স্কয়ার কাটা, এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এবার আমরা সবাইকে এক পাশে এনে হিসাব করে ফেলি, তাহলে আমরা পেয়ে গেলাম সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, তাহলে পি বিন্দুটা চলাচল করবে। শর্ত কি? শর্ত হচ্ছে সবসময় এ বি এর সাথে সমকোণ উৎপন্ন করে থাকবে। তাহলে এই বৈশিষ্ট্য, এই শর্ত মেনে যখন সে চলাচল করবে তখন অনেকগুলো বিন্দু পাবো। ওই অনেকগুলো বিন্দু মেনে যে সঞ্চার পথ গঠন করবে, ওই সঞ্চার পথের সমীকরণ হবে এটা। আপনি চাইলে এখন এটা এই সমীকরণ মেনে একটা গ্রাফ এঁকে দেখতে পারেন, দেখবেন সবসময় বিন্দুগুলো এ বি এর সাথে সমকোণ উৎপন্ন করেই থাকে। ঠিক আছে, ওকে, চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। সব ঠিক আছে কিনা দেখি। ওকে, নাও নেক্সট ওয়ান। ওকে, আরেকটা অঙ্ক যেটা খুব পরীক্ষা আসছে এই অধ্যায় থেকে, প্রবলেম 4, সরি ম্যাথ 4 করাচ্ছে এখন। এটা A0 এবং 0A
বিন্দুদ্বয় হতে একটি সেটের, দেখছেন এতক্ষণ পর্যন্ত চলমান বিন্দু টার্ম ইউজ করছিল, কিন্তু এখন আমরা চলমান বিন্দু না বলে বলছে কি একটি সেটের বিন্দু সমূহ। বোঝা গেছে? দুটো কিন্তু সেম, ভাই কিন্তু শুরুতেই ব্যাখ্যা দিচ্ছে। বিন্দু সমূহের দূরত্বের বর্গের বিয়োগফল হচ্ছে 2a। আর আমাকে বলছে সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য, ঠিক আছে? সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য। ওকে, তো দেখেন, হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, মানে এই অঙ্কে যদি কারো কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে এটা নিয়ে, এবং এটা নিয়ে আপনাদের এখন সমস্যা হওয়ার কোনো কথা না। কারণ ভাই কিছুক্ষণ আগেও বলছে যে, যেমন আগের অঙ্কগুলো ছিল পি চলমান বিন্দু, তাহলে পি যখন প্রশ্নে দেওয়া শর্ত মেনে চলাচল করবে, তখন আমি অনেকগুলো বিন্দু পাবো না? ঠিক আছে, ওই অনেকগুলো বিন্দুকে কি বলি আমরা? যে এক সেট বিন্দু পাবো, যারা কিনা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য মেনে চলবে। ঠিক, তাহলে ওখানে পি বিন্দু চলাচল করে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেগুলোকে বলছিলাম একটা সেট, বিন্দু সমূহের একটা সেট। ওটাই এখানে বলে দিচ্ছে যে একটা সেটের বিন্দু সমূহ। বুঝা গেছে কথাটা? দুইটা সেম মিনিং, কিন্তু ভাই এই অধ্যায়ের শুরুতে ব্যাখ্যা দিচ্ছে। তো দেখেন, খুব ভালো করে বুঝান। এখানে আমাদেরকে দুইটা বিন্দু দিয়ে দিছে, তো ভাই আগে একটা নাম দিই, ঠিক আছে? নাম দিয়ে হিসাব করতে সুবিধা। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ, আর এই বিন্দুটার নাম দিচ্ছি বি। ওকে, এখন দেখেন আমরা এক সেট বিন্দু নিব। এখন যে এক সেট বিন্দু নিব, ওদের বৈশিষ্ট্য কি? ওদের বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা বিন্দু থেকে বিন্দু, ওই যে এক সেট বিন্দু যে নিচ্ছে, যে অনেকগুলো বিন্দু নিচ্ছে, এই দুইটা বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্বের বর্গের বিয়োগফল হবে 2a। আর আমাকে সঞ্চার পথে সমীকরণ বের করতে বলছে। আচ্ছা ভাই, এভাবে না বুঝাই, ভাই আরেকবার বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এই যে আমি যে এখানে এক সেট বিন্দু পাচ্ছি, এই এক সেট বিন্দু কেন পাচ্ছি? কারণ একটা চলমান বিন্দু একটা এই শর্তটা মেনে, এই প্রশ্নে যে শর্তটা দেওয়া আছে, এই শর্তটা মেনে চলাচল করছে, ঠিক না? দেন আমি এই এক সেট বিন্দুগুলোকে পাচ্ছি। ঠিক আগের অঙ্কটার মধ্যে একটু চিন্তা করেন, ঠিক আছে? যে এখানে দুইটা স্থির বিন্দু দিয়ে দিছে, আর একটা চলমান বিন্দু আছে। ওই চলমান বিন্দুটা এই শর্ত মেনে চলাচল করছে, মুভ করার পরে আমি এই এক সেট বিন্দু পাচ্ছি, রাইট? ঠিক আছে, তাহলে আমি ওই চলমান বিন্দুর সাপেক্ষে সঞ্চার পথের সমীকরণটা বের করব। মানে ওখানে বলা ছিল, আগের অঙ্কগুলোতে বলা ছিল চলমান বিন্দু, কিন্তু এখানে চলমান বিন্দু না বলে বলছে এক সেট বিন্দু। তাহলে আমরা এই এক সেট বিন্দু যে পাচ্ছি, এই এক সেট বিন্দু কার কারণে পাচ্ছি? একটা চলমান বিন্দুর কারণে পাচ্ছি, যেটা কিনা এই বৈশিষ্ট্য মেনে চলাচল করছে, ঠিক আছে? দেন গিয়ে আমি এই এক সেট বিন্দু পাচ্ছি। তাহলে আমরা যে সঞ্চার পথের সমীকরণ বের করব কার সাপেক্ষে? ওই চলমান বিন্দুটার সাপেক্ষে, ঠিক কিনা? তাহলে হ্যাঁ, এই যে এক সেট বিন্দু চলমান বিন্দুটার সাপেক্ষে এক সেট বিন্দুটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে সুন্দর করে কি লেখা যায়? যে চলমান বিন্দু পি এক্স ওয়াই হলে, এবার দেখেন প্রশ্ন আমাকে কি বলছে। প্রশ্ন আমাকে বলছে এই দুইটা বিন্দু থেকে দূরত্বের বর্গের বিয়োগফল এটা হবে। তাহলে এ থেকে আপনি পি এর দূরত্ব বের করেন, বি থেকে আপনি পি এর দূরত্ব বের করেন। তোমাকে কি বলছে? দূরত্বের, ঠিক আছে, বর্গের বিয়োগফল কত হবে? 2a হবে, ঠিক আছে?
এ থেকে পি এর দূরত্বের বর্গ আর বি থেকে পি এর দূরত্বের বর্গের যে বিয়োগফল, এই বিয়োগফলটা হবে হচ্ছে 2a। ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু এখানে কথা আছে। কি কথা? এখানে আপনাকে প্লাস মাইনাস দিতে হবে। কেন দিতে হবে ভাই? কারণ হচ্ছে এখানে কোনটার মান বড় তা তো আমি জানি না। যদি এটা বড় হয় এটা ছোট হয়, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করলে বিয়োগফলটা আসবে প্লাস দিয়ে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এটার মান যদি ছোট হয়, এটার মান যদি বড় হয়, তখন বিয়োগফলটা আসবে মাইনাস দিয়ে। দ্যাটস ওয়াই এখানে প্লাস মাইনাস দুইটা চিহ্ন আসার সম্ভাবনা আছে। সো আপনাকে প্লাস মাইনাস দুইটাকেই কনসিডারেশনে নেওয়া লাগবে। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে হিসাব করি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ থেকে পি, তাহলে আমরা এ থেকে পি এর দূরত্ব বের করি, রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার। আর উপরের হোল স্কোয়ারটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার আমরা বি থেকে পি এর দূরত্ব বের করি, সো রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার। আর উপরের হোল স্কোয়ারটা যেমন ছিল তেমন রেখে দিলাম। ক্লিয়ার? এবার এখানে রুট ওভার স্কোয়ার কাটা, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এখানে রুট ওভার স্কোয়ার কাটা, এবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার যদি আমরা এখান থেকে হিসাব নিকাশ করি, তাহলে আমরা পাবো হচ্ছে এটা। এবার সবাইকে আমি 2a দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে সবাইকে 2a দিয়ে ভাগ দিলে আপনি পাবেন হচ্ছে এটা। ঠিক আছে? আই হোপ এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এখানে জাস্ট বাংলা ক্যালকুলেশন করছি, এখান থেকে এখানে যোগ বিয়োগ করার পরে এটাই আসবে। ঠিক আছে? এগুলো তো আপনারা জানেন। ওকে, এগুলো বলে আমি আপনাদেরকে ইনসাল্ট করতে চাই না। বড় ভাই ওই ছোট ভাই বোনদেরকে এভাবে ইনসাল্ট করবো, তোবা তোবা। তাই ভাই এখানে শর্টকাট দেখিয়ে দিলাম, জাস্ট এখান থেকে এখানে হিসাব করলে এটা চলে আসবে। দেন সবাইকে ভাই কি করছি, 2a দিয়ে ভাগ দিয়ে দিছি, তাহলে এটা আসে। এবার আমরা এখান থেকে প্লাস নিয়ে হিসাব করি, প্লাস নিয়ে হিসাব করলে সমীকরণ আসে হচ্ছে এটা। ওরা এভাবে রাখে নাই বইয়ে, যদি বইয়ের উত্তর যদি মিলাইতে চান তাহলে এইভাবে মিলাবেন। ঠিক আছে? কিভাবে মিলাবেন দেখেন, এই যে ওরা কি করছে, সবাইকে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিছে। ওকে, তাহলে সবাইকে যদি মাইনাস দিয়ে গুণ দেন, তাহলে মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস এক্স, প্লাস ওয়াইটা হয়ে যাবে মাইনাস ওয়াই। আর এখানে ছিল প্লাস ওয়ান, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান, আর মাইনাসকে মাইনাস দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান। মানে ঘুরে ফিরে প্লাস মাইনাস ছিল, আবার প্লাস মাইনাসই আসবে। ঠিক আছে? তো আপনি চাইলে এতটুকু তো আনসার রাখতে পারেন, অথবা যদি বইয়ের মতো হুবহু মিলাইতে চান, তাহলে এই যে মাইনাস ওয়ান, এই মাইনাস আপনি মাইনাসের সাপেক্ষে হিসাব করেন, তাহলে মাইনাস ওয়ানটা এই পাশে আসলে হবে প্লাস ওয়ান। যদি প্লাসের সাপেক্ষে হিসাব করেন, তাহলে প্লাস ওয়ানটা এই পাশে আসলে হবে মাইনাস ওয়ান। মানে মোট কথা হচ্ছে প্লাস মাইনাস ওয়ানকে যদি সমান চিহ্নের এ পাশে আনেন, তাহলে ঘুরে ফিরে সেটা প্লাস মাইনাস ওয়ানই হবে। বুঝা গেছে? নর্মাল ক্যালকুলেশন। ঠিক আছে? ওকে, তো সঞ্চার পদ থেকে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসছে ভাই সেগুলো সলভ করিয়ে দিছি। আর বাকি অঙ্কগুলো সলভ করতে আপনাদের কোনো সমস্যা হবে না বলে আমার বিশ্বাস, কারণ সঞ্চার পদের পুরো টপিকটা ভাইয়া ভালোভাবে ফিল করানোর চেষ্টা করছে, কি কি কথা মাথায় রাখতে হবে সেটাও বলছি। তাহলে এই অধ্যায়ের অঙ্ক ইজিলি পারবেন। ঠিক আছে? তো আমি ঠিক ভালো জানি না যে আপনারা কমেন্ট করেন না নাকি আমার এখানে কমেন্ট আসে না। ঠিক আছে? ভাইয়েরা আসলে জানি না, তো ভাইকে চাইলে বলতে পারেন যে ক্লাসটা আপনারা বুঝছেন কি না। ঠিক আছে? আর এই 3 লাইন কি বুঝছেন কি করা হয়েছে? এখানে সবাইকে মাইনাস দিয়ে গুণ করা হয়েছে, তাহলে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স, প্লাস ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই। ঠিক আছে? আর এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করেন, তাহলে দেখেন প্লাসটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাসটাকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে মোট কথা হচ্ছে ছিল প্লাস মাইনাস, মাইনাস দিয়ে গুণ করার পরে ঘুরে ফিরে কি আসবে? প্লাস মাইনাস। এবার যদি আপনি এদেরকে এ পাশে আনেন, তাহলে মাইনাসের সাপেক্ষে হিসাব করেন, তাহলে মাইনাসটা এ পাশে আসলে প্লাস, প্লাসটা এ পাশে আসলে মাইনাস। তাহলে মোট কথা ছিল প্লাস মাইনাস ওয়ান, সমান চিহ্নের এ পাশে আসলো, ঘুরে ফিরে কি হবে? প্লাস মাইনাস ওয়ান। ওকে,
আচ্ছা, তারপরে পরামিতিক স্থানাঙ্ক নিয়ে 2-3টা অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় তেমন আসে না, তো ওগুলো ভাই স্কিপ করতেছি। লাইভে খুব বেশি নাই আসলে, মাত্র 2-3 জন আছে, ঠিক আছে, সবাই হয়তো টায়ার্ড। তো এই অঙ্কগুলোই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ভাই, এই অঙ্কগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, এরই সাথে সঞ্চার পথ শেষ। তো 3.A থেকে 3.D আমাদের শেষ। আমরা আগামী ক্লাস থেকে 3.E শুরু করব এবং এই 3টা অধ্যায় 3.E, 3.F আর 3.G, এই 3টা অধ্যায় হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, বুঝছেন? এই 3টা অধ্যায় থেকেই 4 নম্বরের প্রশ্ন আসে এবং আমরা এই 3টা অধ্যায় থেকে সবচেয়ে বেশি অঙ্ক করব। এগুলো কি করছি আমরা? তো 3.C থেকে কয়টা অঙ্ক করছিলাম? প্রায় 15টা থেকে 16টা অঙ্ক। 3.B থেকে করছিলাম যদ্দূর আমার মনে পড়ে 12টা অঙ্ক না 13টা অঙ্ক এরকম। 3.A থেকেও করছিলাম এরকম 12টা না 13টা অঙ্ক। তো 3.E, F, G থেকে আমরা অনেকগুলো অঙ্ক সলভ করব ভাই, চেষ্টা করব মানে যে অধ্যায় করাই না কেন এমনভাবে করানো যেটা এখান থেকে সিকিউ যেমন আসবে আসুক, আপনি যাতে বুঝেন। ভাই প্রচুর সিকিউ সলভ করানোর চেষ্টা করব। হ্যাঁ, যদি না ভাইয়ার মন খারাপ হয়ে যায়, আপনারা যখন লাইফে কম থাকেন তখন মাঝে মধ্যে ভাইয়ার মন খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ভাইয়া ভালোভাবে অধ্যায়গুলো শেষ করাবো। ওকে, তো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন, জানাবেন, ঠিক আছে, যেটাকে মাউথ পাবলিসিটি বলে। তো যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে জানাবেন। ইউটিউবে আমরা ভিডিও আপলোড দিচ্ছি, ইউটিউবে চাইলে আপনি গিয়ে রিভিশন দিতে পারেন। অ্যান্ড অবশ্যই ইউটিউবে যখন আপনি ভিডিও রিভিশন দিবেন তখন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বিকজ এটা আমার পাবলিসিটির জন্য না, বিকজ আপনি যখন ইউটিউবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন তখন আপনি নোটিফিকেশন যাবে, নয়তো ইউটিউব অ্যালগোরিদম মনে করবে যে এই ভিডিওটা আপনার পছন্দ হয়নি বিধায় আপনি লাইক দেননি। আর যখন আপনি ক্লাস করবেন তখন ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো মোট কথা হচ্ছে একদিনে এই ক্লাসগুলো অনেক ভ্যালুয়েবল হবে, ট্রাস্ট মি, ঠিক আছে, বিশ্বাস করতে পারেন। আর সামনে আরও ভালো ভালো জোশ ক্লাস আসবে ইনশাল্লাহ। তো একসময় দেখবেন এই ক্লাসগুলোর অনেক ডিমান্ড হবে, তখন তো ভাইয়া মানে ফ্রিতে পড়াবো না। কেন ভাই? কষ্ট করছি না, তখন ভাইয়া মাল কামাবো, টাকা কামাবো। I'm just kidding, ঠিক আছে? তো দোয়া করবেন, ভাইয়াকে সাপোর্ট করবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। ভালোভাবে পড়াশোনা করবেন কারণ আপনার উপরে আপনার আব্বা আম্মার স্বপ্ন জড়িত। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাসে।